সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিকেল 24 এ। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের বেশিরভাগ সময় অসুস্থতার কারণে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই এবং সাধারণত দেখা যায় এমন যে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য আমাদের যে সময়টা থাকে সেই সময়টা আমরা পাই, কিন্তু কখনো কখনো এমন একটি অবস্থার মধ্যে পড়ে যেতে হয় যখন এই সময়টি আর পাওয়া যায় না। যেমন হঠাৎ করে কারো খিঁচুনি শুরু হয়ে গেল, বা হাত পা অবশ হয়ে গেল, বা অজ্ঞান হয়ে গেল, বা খিঁচুনি শুরু হলো, অথবা এমন একটি অবস্থা হলো যে দুর্ঘটনায় পতিত হয়েছে। তখন আমরা সাথে সাথে কি করব, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে তাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল ইমার্জেন্সিতে করণীয়। এবং কথা বলতে আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রাজীব শাহরিয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ সাদিয়া, আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং একই সাথে বাংলাদেশের এখন সারা বিশ্বেই এই মেডিকেল ইমার্জেন্সি সব মানুষের জন্য একইভাবে বিপদ নিয়ে আসে, সেটি নিয়ে আজকে আলোচনার জন্য আমাকে ডাকার জন্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা সাথে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা কিন্তু এই বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের অতিথির কাছে। আপনার স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করুন এবং আপনার প্রশ্নটি জানান। আমরা তাহলে শুরু করছি আজকের আলোচনা। আমরা আজকে মেডিকেল ইমার্জেন্সি নিয়ে কথা বলবো, বা জরুরি যে চিকিৎসা ব্যবস্থা আছে তা নিয়ে কথা বলবো। জরুরি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা সবসময় বিপদে পড়ি, কিন্তু আমাদের দেশের মানুষের ধারণাটা এখনও কিছুটা অভাব আছে যে কোনগুলোকে জরুরি বলছে, কোনগুলো জরুরি নয়। আমরা সারা বিশ্বে দেখেছি একটা ট্রায়াল ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাটা এতটা জোরদার নয়। তো প্রথমেই সাধারণ দর্শকদেরকে জানানোর জন্য আপনার কাছ থেকে জানতে চাই যে এই মেডিকেল ইমার্জেন্সির মধ্যে আসলে কি কি পড়ে। ধন্যবাদ। মেডিকেল ইমার্জেন্সি বলতে আসলে আমরা সেই সব বিষয়গুলোকে বুঝি যখন আপনার জীবন সংকটাপন্ন কোনো একটি মেডিকেল কন্ডিশনের জন্য। সেটি হতে পারে আপনার অ্যাকিউট একটা স্ট্রোক হয়েছে, ব্রেইনে একটা স্ট্রোক করেছে, সেটি হতে পারে অ্যাকিউট একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ হার্ট অ্যাটাক যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি, সেটি হতে পারে আপনার পেটে প্রচণ্ড ব্যথা, আপনি অ্যাকিউট প্যানক্রিটাইটিস অথবা অ্যাকিউট কোলিসিস্টাইটিস। অ্যাকিউট প্যানক্রিটাইটিস মানে হচ্ছে অগ্নাশয়ের প্রদাহ, আমি সাধারণ মানুষের আসলে বোঝার জন্য বলছি। অ্যাকিউট কোলিসিস্টাইটিস অর্থাৎ আমাদের গল ব্লাডারে যদি প্রচণ্ড সংক্রমণ হয়, সেটি একটি বিষয় হতে পারে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, বা আমাদের পায়েও কিন্তু স্ট্রোক হয়। মজার ব্যাপার, আমরা শুধু আমরা হার্ট অ্যাটাকের কথা জানি, ব্রেনের স্ট্রোকের কথা জানি, আমাদের পায়েও কিন্তু স্ট্রোক হয়। সেই অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া হতে পারে আপনি যেটির কথা বলছিলেন, এপিলেপসি যাদের আছেন, যারা জানেন সেটি একরকম, কিন্তু হঠাৎ করে আপনি ট্রেনে চলছেন, বাসে চলছেন, হঠাৎ করে দেখলেন একটি পেশেন্ট প্রচণ্ড কাঁপছে, এরকম হতে পারে। হ্যাঁ, এটি হয়তো তার ফার্স্ট এপিলেপটিক সিজার বা প্রথম কাঁপুনি, খিঁচুনি। এরকমভাবে আমাদের বহু ধরনের মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। এর সাথে আরও কিছু বিষয় আমি বলতে চাই। শিশুদের ক্ষেত্রে এই খিঁচুনিটি প্রায়ই হয়, যেটা ছোট বাচ্চা, 5 বছরের নিচের বাচ্চাদের ফেব্রাইল সিজার বা ছোট বাচ্চাদের জ্বরের সাথে খিঁচুনি যেটা, সেটি একটি অন্যতম বিষয়। আরও বিষয় আছে কিছু, যেগুলো হলো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, যেটা আমরা প্রত্যেক ফ্যামিলি কিন্তু এইটা আমরা অনুধাবন করি, যে গর্ভস্থ শিশু হঠাৎ করে একদম প্রথম দিকে দেখা যায় যে জরায়ুতে যেখানে বাচ্চাটি হওয়ার কথা সেখানে না হয়ে টিউবের মধ্যে হয়েছে বা অন্য কোথাও হয়েছে, সেটি হঠাৎ করে ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়ে অ্যাকিউট ইমার্জেন্সি হয়ে আমাদের দেশে প্রচুর গর্ভবতী নারী কিন্তু এভাবে মৃত্যুবরণ করেন। সেজন্য এটা আসলে একটা ভাস্ট মেজরিটি অফ দ্য মেডিকেল ইমার্জেন্সির একটা বড় জিনিস। কিন্তু বিপদটা হয় কোথায় জানেন? বিপদটা হচ্ছে যে আমরা সেই সময় কি করতে হবে আগে থেকে প্ল্যান করে রাখি না। আমরা ঠিক কোথায় যাব, কিভাবে যাব, এই বিষয়গুলো আমাদের জানাটা খুব জরুরি। জি, অবশ্যই আপনি একদম জরুরি কথাটি বলেছেন যে আমাদের জানা জরুরি যে কোথায় যেতে হবে এবং কিভাবে যেতে হবে। তার আগে তো বুঝতে হবে যে তারা আসলে কোন অবস্থায় আছে, সেই বিষয়টি একটু জানতে চাই। ঠিক কি কি উপসর্গ দেখলে একজন পরিবারের সদস্য, বা এমন অবস্থা যদি হয় যে পথচারী বা সে কোথাও যাত্রা পথে আছে, এমন অবস্থায় তার সহযাত্রী বা সে কোনো কাজের মধ্যে আছে, তার সহকর্মী, তারা বুঝবে যে এই অবস্থায় তাকে আসলে আর ফেলে রাখা উচিত নয়? আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখি যে মুখে পানি দিচ্ছে, পানি খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে ওই মুহূর্তে তার প্রয়োজন হচ্ছে গিয়ে সাথে সাথে জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা। তো কি কি উপসর্গ দেখলে বুঝবে যে না?
তাকে এই অবস্থায় হাসপাতালে অবশ্যই নিতে হবে? আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে জরুরি যখন মেডিকেল ইমার্জেন্সি হয় তখন তো চারপাশে যারা থাকেন তাদেরকে বুঝতে হবে যে মেডিকেল ইমার্জেন্সি কি না। তো সাধারণত আমরা যেটা বলি, যদি কোনো পেশেন্টের সিনকোপি হয়, হঠাৎ পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, অথবা দেখা গেল যে তার ব্লাড প্রেশার অনেক কমে গেছে, অথবা দেখা গেল যে তার আপনার পালসটা, সাধারণভাবে এখন কিন্তু সাধারণ মানুষ পালসটা অনেকেই ফিল করতে পারেন, তার পালসটা খুঁজে পাচ্ছেন না, জি। অথবা এমন হলো যে দেখা গেছে যে আপনি যেটা বললেন খিঁচুনি হচ্ছে, অথবা তার নর্মালি যে অবস্থায় থাকে সেখান থেকে সে বলছে আমার প্রচণ্ড বুকে ব্যথা করছে, আমার বুকের উপরে কেউ পাথর বসিয়ে দিয়েছে। কোনো রোগী দেখা গেল যে মুখটা বাঁকা হয়ে গেছে, পানি খেতে পারছে না, কথা বলতে পারছে না, এক হাত এক পা অথবা কোনো অংশ অবশ হয়ে গেছে শরীরের। জি। অথবা কখনো দেখা যাচ্ছে যে কোনো পেশেন্ট কিছু দূর যেয়ে আর হাঁটতে পারছে না, প্রচণ্ড মাজা থেকে নিচের দিকে প্রচণ্ড পেইন, হ্যাঁ, এবং সেই পেইন অসহ্য পেইন, এবং তার প্রস্রাব পায়খানা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, অথবা প্রস্রাব পায়খানা করতে পারছে না, প্রস্রাব পায়খানা রিটেইন করছে, ধরে রাখছে, সে প্রস্রাব পায়খানা ইউজুয়ালি করতে পারছে না। এই উপসর্গগুলো নিয়ে মানুষ আসতে পারে। যেটা আমি বলছিলাম আপনাকে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার কথা, সেই ক্ষেত্রেও কিন্তু রক্তনালীটি বন্ধ হয়ে যে পায়ে এত ব্যথা হবে, এবং এই ব্যথাটি কিন্তু সহজে চলে যাবে না। দেখা যাবে যে আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কিন্তু পায়ের ব্যথা কিন্তু কোনোভাবেই কমছে না তার। তো এই ধরনের সব ক্ষেত্রেই আছে। আর যেটি আমি বলছিলাম আপনার কাছে, রাপচার একটোপিক প্রেগন্যান্সি, যে বাচ্চাটি জরায়ুর মধ্যে না হয়ে অন্য কোথাও হয়েছে, গর্ভবতী নারী, উনি অনেক সময় এটা কিন্তু আসলে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই অনেক নারী জানেন না যে উনি গর্ভবতী হয়ে পড়েছেন। এবং যেহেতু প্রথম দিকে হয় এক্স্যাক্টলি। সমস্যাটি। তো যখন এই অবস্থাটি হয় তখন তাকে বুঝতে হবে, যদি দেখা যায় যে উনি নেতিয়ে পড়ছেন, ওনার পালসটা ঠিকমতো একদম ফিবল, হাত দিয়ে ধরা যাচ্ছে না, আশেপাশের কোনো ডাক্তার বা যে কোনো জায়গায় এমনি সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে উনি নেতিয়ে পড়ছেন, উনি মানে স্বাভাবিক অবস্থায় নেই, জি। সেই রকম হইলে অবশ্যই কিন্তু, এবং পেটে ব্যথা হচ্ছে প্রচণ্ড, একটোপিক প্রেগন্যান্সিতে কিন্তু পেটে ব্যথাটা আসবেই, তলপেটে ব্যথা হবে। তো যারা বিবাহিত নারী যারা এরকম জানেন না, তারা কিন্তু এটিকে অবহেলা করবেন না, এটাকে অবশ্যই ইমার্জেন্সি হিসেবে তাদেরকে কিন্তু নিতে হবে। জি, ধন্যবাদ। সুন্দরভাবে আপনি বলেছেন যে কি কি উপসর্গ দেখলে হয়। তো সবচেয়ে বেশি বোধ হয় আমাদের দেশে যেই সমস্যাটির মধ্যে মানুষ পড়ে, যে ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা হচ্ছে হঠাৎ করে হাত পা অবশ হয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, মুখটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, খেতে পারছে না। এরকম যদি পরিস্থিতি কারো হয় হঠাৎ করে, বা এমনও হয় যে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে আর উঠতে পারছে না, এরকম অবস্থা হলে কি করতে হবে? এটি আপনি যে রোগটির কথা বললেন, এটি আসলে অ্যাকিউট স্ট্রোক। তো অ্যাকিউট স্ট্রোক সাধারণত আমাদের সাধারণ সবার জন্য, যেটা আমাদের বোঝার জন্য, আমাদের রক্তনালীগুলো যখন আমাদের ব্রেইনে সাপ্লাই দেয়, এই রক্তনালীগুলোর মধ্যে হয় রক্ত জমাট বাঁধে, অথবা কোনো একটা রক্তনালী ফেটে যায়, ফেটে যেয়ে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়। তো এই রক্তক্ষরণটি যে অংশে হয়, দেখা যায় যে সাধারণত তার অপোজিট অংশে, এটা খুবই সিম্পল ভাষায় বলার জন্য বলছি, দেখা যায় যে অবশ হয়ে যায়। সেটা আপনার এক পা হতে পারে, এক হাত হতে পারে, বা আপনার কথা বন্ধ হয়ে যেতে পারে, মুখ বাঁকা হয়ে যেতে পারে, যেগুলো আপনি বললেন। তো এই সব ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে জানতে হবে যে আপনার অ্যাকিউট স্ট্রোক 24/7 কোথা থেকে আপনি সার্ভিসটা পাবেন। আমাদের দেশে দেখা যায় যে সাধারণত স্ট্রোক হলে মানুষ এমন কোনো হাসপাতালে নিয়ে যায়, ধরেন আপনার অনেকে আমাদের বুকে ব্যথা হলে সেটিকে অনেকে মনে করে যে এটি স্ট্রোক হয়েছে, বা আমাদের চলতি ভাষায় অনেকে কিন্তু বুকে ব্যথাকে বলে স্ট্রোক হয়েছে। জি। তখন কি হয়, ধরেন আমাদের ঢাকা শহরের কথাই যদি আমরা বলি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে আমাদের এখানে। তো তার হার্ট অ্যাটাক হলে কিন্তু যাওয়ার কথা এনআইসিবিটিতে, কিন্তু যখন মনে করে স্ট্রোক হয়েছে তখন নিয়ে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে। এই যে বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরির কারণে আমরা একটা স্ট্রোক থ্রোম্বোলাইসিসের বা থ্রোম্ব্যাক্টমি, মানে যেটা এখানে আসলে সময়টা খুব মূল্যবান। জি, সময়টা খুব মূল্যবান, যেটাকে আমরা থ্রোম্বোলাইসিস উইন্ডো বলছি। অর্থাৎ আপনার যদি বড় একটা রক্তনালীর মধ্যে স্ট্রোক হয়ে 5.5 ঘন্টার মধ্যে এমন একটা হাসপাতালে আপনি পৌঁছান, যেখানে আপনার এই রক্তনালীর মধ্যে জমাট বাঁধা যে ব্লাড ক্লটটাকে আমরা ডিজলভ করে দিতে পারবো, তাহলে কিন্তু এটা জাদুর মতো কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে তো অবশ্য বুঝতে হবে যে জমাট বেঁধেছে কিনা। এক্স্যাক্টলি। আপনি সেন্টারে আসলে সেক্ষেত্রে সাধারণত আমরা
একটি সিটি স্ক্যান ব্রেন করিয়ে সাধারণত প্রাথমিকভাবে বুঝতে পারি যে ওনার রক্তটা জমাট বেঁধেছে কিনা অথবা রক্তক্ষরণ হয়েছে কিনা। যদি দেখি আমরা রক্তক্ষরণ হয়নি, তাহলে সাধারণত আমরা ধরে নিই এটা রক্ত জমাট বাঁধার কারণে হয়েছে। জি। এবং যদি এটা 5.5 ঘন্টার মধ্যে আসে এবং সেই সেন্টারে যদি থ্রোম্বোলাইসিস করার মতো ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট থাকেন, তাহলে কিন্তু আমরা অ্যাল্টিপ্লেজ, রেটিপ্লেজ বা এরকম কিছু ওষুধ আছে এখন, এগুলো দিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি এটাকে ব্লাড ক্লটটাকে ডিজলভ করে দিতে পারি। কিন্তু এই 5.5 ঘন্টার উইন্ডোর পরে আসলে কিন্তু আলটিমেটলি খুব মানে ওর্স্ট কনসিকুয়েন্সেস হয়। অর্থাৎ দেখা যায় যে আপনার একটা হাত পড়ে গেছে, পা পড়ে গেছে, প্রস্রাব পায়খানা বিছানায় করতে হচ্ছে, দীর্ঘমেয়াদী আপনাকে একটা পুরো পরিবারের উপরে একটা বড় বার্ডেন হয়ে যায়। তো সেই জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেই রোগী তো আসলে তখন অন্যর উপরে নির্ভরশীল হয়ে একদম যায়। পুরো নির্ভরশীল হয়ে যায়। তাকে খাওয়াতে হবে আপনার, তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এই পেশেন্টগুলো যখন দীর্ঘদিন বেড রিডেন থাকে তখন কিন্তু তার বেড সোর হয়ে যায়। বেড সোরটাকে আমরা বলি, মানে আমরা একটু ভাষায় যদি বলি, এটা হলো আজরাইল ঢোকার জায়গা। এইভাবেই কিন্তু পেশেন্ট আস্তে আস্তে সেপ্টিসেমিয়া এগুলো হয়ে আস্তে আস্তে কিন্তু পেশেন্ট মারা যায়। তো সেই জন্য এই কনসিকুয়েন্স যাতে না হয়, সেজন্য আপনার হার্ট অ্যাটাক হোক বা অ্যাকিউট স্ট্রোক হোক, যদি আপনি একটা মাল্টি স্পেশালিটি সেন্টার যদি আগে থেকে ঠিক করে রাখেন, এই আমরা এখানে কথা বলছি, এখনই আমার স্ট্রোক হলে বা আমার সাথে যারা আছেন তাদের কারোর স্ট্রোক হলে আপনাকে জানতে হবে বা আপনার পরিবারের বা আপনার সহকর্মীদের জানিয়ে রাখতে হবে যে আমি যদি কোনো কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় বা আমার কোনো সমস্যা হয়, তাহলে আমাকে অমুক হাসপাতালে নিয়ে যাবে। সেটা বেসরকারি হতে পারে, সরকারি হতে পারে, এখন তো আসলে এটা ডিপেন্ড করে কে কিভাবে কোথায় যেতে পারবে, কোথায় আছে। অবশ্যই। তো এই যে আপনি বলছিলেন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কথা, এই জায়গাটাতে আসলে একটি সমস্যা আছে যে অনেকে বুঝতেই পারে না যে তার যেহেতু স্ট্রোক বলে পরিচিত কথাটি এবং রোগটি, তো অনেকেই ভাবে যে স্ট্রোক হয়েছে তার মানে এটিকে তার হার্টের হাসপাতালে নিয়ে যেতে হবে। আবার এমনও কিছু জায়গা আছে যেখানে আসলে হার্টের হাসপাতালও নেই বা তার তো ব্রেনের হাসপাতাল তো নেই, এরকম একটি অবস্থা। তখন আসলে বুঝবে কি করে, বা আমাদের সাধারণ মানুষের জন্য বুঝার সুবিধার্থে যদি আপনি একটু আলাদা করে বলেন যে কোনটি আসলে কোন রোগীর উপসর্গ। হ্যাঁ, এটি খুব ইম্পর্টেন্ট, কেননা আমরা আসলে বুঝতে পারি না, পেরে বিভিন্ন জায়গায় যাই। তো যেটি হচ্ছে স্ট্রোকটা হচ্ছে সাধারণত আমাদের ব্রেনে হয়, রক্তনালী বন্ধ হয়ে গেলে, যখন প্যারালাইসিস হয়ে যায়, কথা বলতে পারে না, বা যেটা আমরা যে সিমটমগুলোর কথা বললাম, এটা হলো স্ট্রোক, অ্যাকিউট স্ট্রোক বলি আমরা। আর হার্টে যখন এই একই ঘটনাটি ঘটে, তখন আমরা এটাকে হার্ট অ্যাটাক বলি, বা আমরা আমাদের মেডিকেলের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি। তো এই হার্টে যখন আপনার প্রচণ্ড বুকে ব্যথা হবে, যেটি 20 মিনিট 25 মিনিট ধরে আপনার কোনোভাবেই এটি যাচ্ছে না, মনে হবে বুকের উপরে কেউ পাথর চাপা দিয়ে রেখেছে, অথবা আপনি মানে ইনবেয়ারেবল একটা পেইন হবে তখন, এবং আপনি আশেপাশে হয়তো কোনো ফার্মেসি বা কোথাও গিয়েছেন, আপনাকে একটু জিটিএন বা গ্লিসারিন ট্রাইনাইট্রেট একটু স্প্রে দিয়ে দিয়েছে, তারপরেও রিলিফ হচ্ছে না, আপনার একটা প্রিভিয়াস হার্টের আপনার রোগ আছে, আপনার হয়তো একটু হাইপারটেনশন আছে, হ্যাঁ, আপনার বয়সটাও একটু বেশি। এখন অবশ্য বয়স দিয়ে আসলে ইয়ে করা যাচ্ছে না, কারণ ইয়াং পেশেন্টও আমরা পাচ্ছি এরকম সিমটম নিয়ে। তো এই সকল কিছু যদি থাকে আপনার, তাহলে আপনি বুঝবেন আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। সবচেয়ে বেস্ট হলো মাল্টি স্পেশালিটি যেখানে আছে, একটা আমব্রেলার নিচে সবগুলো সুবিধা যেসব হাসপাতালে পাওয়া যায়, সেখানে যদি যান আপনি, তাহলে হবে কি, আপনার স্ট্রোক হোক, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হোক, আবার যেটা আমি বলছিলাম যে পায়ে অনেক সময় কিন্তু আপনার হলো স্ট্রোক হয়, তো এইখানেও যদি আপনার পায়ের রক্তনালী বন্ধ হয়ে যায়, অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া যেটা, সেখানেও কিন্তু আপনার ভাস্কুলার সার্জন লাগবে। ভাস্কুলার সার্জন যদি উইন্ডোর মধ্যে, আমরা যে টাইমের কথা বললাম, এই টাইমের মধ্যে যদি চলে আসে, আমাদের হার্টে যেমন আমরা রিং পরিয়ে, মানে যেটা আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলছিলাম, হার্ট অ্যাটাক বলছিলাম, 120 মিনিট টাইমের মধ্যে যদি আমরা এই রিংটা পরিয়ে দিতে পারি, আপনার হার্টটা কিন্তু আবার সেই আগের মতো কাজ করবে। পায়েও ঠিক এমন, আমরা যদি ভাস্কুলার সার্জনকে এই নির্দিষ্ট একটা উইন্ডোর মধ্যে পেয়ে যাই, এবং পায়েও কিন্তু হার্টের মতো রিং পরানো যায়। রিং পরে যদি জায়গাটাকে আমরা প্রসারিত করে দেই অথবা থ্রম্বোলাইসিস করে দেই, তাহলে কিন্তু পায়ের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যাবে। না হলে পাটা গ্যাংগ্রিন হয়ে কিন্তু কেটে ফেলতে হবে। আচ্ছা। তো সেজন্য এই ব্যাড কনসিকুয়েন্সেসকে যাতে আমাদের ফেস না করতে হয়, আমাদের সবসময় এমন একটা হাসপাতালকে সবসময় আমাদের অ্যাসাইন করে রাখতে হবে যে আমি অমুক জায়গায় গেলে এই সার্ভিসটা পাবো। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। তার মানে আমরা যেখানে থাকি আমার আশেপাশে হাসপাতালগুলোকে চিনতেই হবে, এবং সেই হাসপাতালে কি কি ধরনের সার্ভিস পাওয়া যায় সেই ব্যাপারটিও জানা উচিত। তো আমরা তো শহরাঞ্চলে একটু সুবিধা পাই, কিন্তু আমাদের যারা প্রান্তিক অঞ্চলে থাকে,
বিশেষ করে এমনও অনেক জায়গা আছে যেখানে আশেপাশে এই সুবিধাগুলো খুব একটা নেই। তাদের ক্ষেত্রে তারা উপসর্গ যদিও বুঝে, তারপর তাদেরকে রাস্তায় বের হতে হবে এবং হাসপাতালে পৌঁছাতে হবে। আপনি তাদের জন্য কিভাবে এই পরামর্শটি দিবেন? আসলে আমি এটা আমাদের জন্য একটু বলাটা একটু আমাদের দুঃখ বা কষ্টেরই বিষয়। আসলে আমাদের সারা দেশে 64টা জেলা বা প্রায় 500-র কাছাকাছি উপজেলা, অনেকগুলো গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সব জেলাগুলোতেও কিন্তু এই স্ট্রোক, থ্রোম্বোলাইসিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের আমি যে তো বলি বিভাগীয় শহরের মধ্যে ইভেন ঘাটতি বিভাগীয় আছে। শহরগুলোও নেই। আপনি ঠিকই বলেছেন। ঢাকা, চিটাগং, সিলেট, খুলনাতেও এখন আছে। রাজশাহীতে রিসেন্টলি কিছু কিছু জায়গায় হচ্ছে অল্প পরিমাণে, বগুড়া, রংপুরে আছে। বগুড়া, রংপুরে কিছুটা হচ্ছে। এছাড়া কিন্তু বাকি জায়গাতে এই সার্ভিসগুলো কম। এখন যেখানে মানে আমরা মেডিকেলের ভাষায় ধরেন আমাদের হার্ট অ্যাটাকের কথা যদি বলি, যেখানে স্ট্যান্টিং করা যায় না, সেখানে কিন্তু স্বল্প পরিসরে মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে, যদি চিকিৎসকের ব্যবস্থা থাকে, নিউরোলজিস্ট যদি থাকে, তাহলে কিন্তু নিউরোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট যদি থাকে, তাহলে কিন্তু এই স্ট্রোক থ্রোম্বোলাইসিসটা অন্তত করতে পারে। জি। মানে আপনার হার্ট অ্যাটাক হলে আপনি 120 মিনিটের মধ্যে যদি একটা সেন্টারে এসে পৌঁছান, তাহলে আপনাকে স্ট্যান্টিং করে দেওয়াটা, মানে এই উইন্ডোটা 120 মিনিট, 2 ঘন্টা। কিন্তু এটা যদি পার হয়ে যায়, অথবা 2 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো সেন্টার না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সেকেন্ড অপশন হলো আপনার এই থ্রোম্বোলাইসিস। থ্রোম্বোলাইসিস একটা ওষুধ যেটা শিরাপথে দেওয়া যায়। মনিটরিংটা করতে হয়, সেই বিশেষজ্ঞ সেখানে থাকতে হবে। এখন আপনি যেটা বললেন আসলে গ্রামাঞ্চলেতে এটা নাই। সেক্ষেত্রে যেটা এখন আমাদের যত দ্রুত সম্ভব আসলে যে সেন্টারে আছে সেখানে নিয়ে আসতে হবে প্রাথমিক চিকিৎসা দিয়ে। বাসায় কি করা সম্ভব? যার বুকে ব্যথা প্রচণ্ড, স্পেশালি মানে আমরা হার্ট অ্যাটাকের জন্য বলছি, আপনি 4টি 75 গ্রামের অ্যাসপিরিন ট্যাবলেট খাইয়ে দিবেন। 300 গ্রামের একটা লোডিং ডোজ। দেখা গেছে যে এটি স্ট্রোক মানে আমাদের হার্ট অ্যাটাকের মানে চিকিৎসার আউটকামে খুব ভালো কাজ করে। যদি দেখেন প্রচণ্ড, এটাতে কিন্তু কোনো ক্ষতি নেই। আপনার যখন প্রচণ্ড বুকে ব্যথা করছে, পাথরের মতো চেপে বসছে, 20-25 মিনিটেও এটা যাচ্ছে না, তখন আপনি 4টি অ্যাসপিরিন ট্যাবলেট, ইকোস্প্রিন নামে পাওয়া যায়, অ্যাসপিরিন ট্যাবলেট আপনি খাইয়ে দিলে কিন্তু এটা আপনার চিকিৎসার একটা শুরুটা হলো। জি, কিন্তু অনেকে তো এরকম ভাবে যেটা গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাসের ব্যথা। এক্স্যাক্টলি, এটা প্রচুর হয় এবং স্বাভাবিকভাবে মানুষ কিন্তু সবচেয়ে খারাপ জিনিসটা প্রথমে নিতে চায় না। তো সেই জন্য আপনি গ্যাসের ব্যথা হলে আপনি কিন্তু মানে আপনার মৃত্যু ঝুঁকিটা এতটা বেশি না যতটা আপনার হার্ট অ্যাটাকের। সেই জন্য আপনি যদি বুঝতেও না পারেন এটি গ্যাসের ব্যথা কি আমার হার্টের ব্যথা, তাও আপনি 4টি ইকোস্প্রিন ট্যাবলেট কিন্তু। সেক্ষেত্রে কি আগে ইসিজি করে নেওয়া উচিত? ইসিজি তো আপনি বাসায় পাবেন না, আপনি এটা প্রোফাইলেকটিক্যালি প্রথমেই দিয়ে দিতে পারেন। ইসিজি ছাড়াও আপনি দিতে পারেন, কেননা ইকোস্প্রিন 4টা খেলে আসলে আমাদের খুব বেশি ক্ষতি হবে না, যদি আপনার ব্লিডিংয়ের ঝুঁকি না থাকে। যার ব্রেনে স্ট্রোক করে গেছে তাকে যদি আপনি আবার 4টা ইকোস্প্রিন দিয়ে দেন, আপনি জানেন না যে ব্লিডিং হয়েছে কিনা, যেটা আমরা বললাম যে প্যারালাইসিস হয়ে গেছে, এক পা এক হাত অবশ, অথবা কথা বলতে পারছে না, এরকম রোগী কিন্তু আবার ইকোস্প্রিন বা এগুলো দেওয়া যাবে না। দিলে আরও ব্লিডিংয়ের ঝুঁকিটা বেড়ে যাবে যদি তার ব্রেনে রক্তক্ষরণ হয়ে থাকে। জি, অবশ্যই। তো এই যে বিভিন্ন ধরনের উপসর্গে বিভিন্ন ধরনের চিকিৎসা, এবং দেখা যায় যে আমাদের দেশের মানুষ সাধারণত বুঝতেই পারে না যে তাদের এই সমস্যাগুলো হয়েছে। আপনি যেমন বলেছেন যে হাত বা পায়ের ক্ষেত্রেও এরকম স্ট্রোক হওয়ার ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে এই যে ব্যথাটা হলো এবং ব্যথা হওয়ার পরে চিকিৎসা নিল, এটার মাঝখানে আসলে কতটুকু সময় পাবে? এটা আসলে মানে আমরা সাধারণত যেটা বলি, আমাদের স্ট্যান্টিংয়ের জন্য, যেটা আমি আগেও উল্লেখ করলাম, আমাদের হার্ট অ্যাটাকের জন্য একটা স্ট্যান্টিংয়ের জন্য সাধারণত 120 মিনিট, যেটা খুবই কম সময়। তবে একটা বিষয় কি, আসলে সবাই এটা এফোর্ড করতে পারবেন না। যাদের একটু অবস্থা ভালো, যারা ফিনান্সিয়ালি এফোর্ড করতে পারেন, সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এখন আমাদের এই মানে মেডিকেল ইভ্যাকুয়েশন, অর্থাৎ হেলিকপ্টার দিয়ে আপনাকে ইভ্যাকুয়েশনের সিস্টেমটা কিন্তু আছে। যারা সামর্থ্যবান তারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন। আর অ্যাম্বুলেন্স সিস্টেমটা আসলে আমাদের দেশে তো ওইভাবে গড়ে ওঠে নাই। অন্যান্য দেশে সাধারণত অ্যাম্বুলেন্সের মধ্যেই কিন্তু প্রাথমিক চিকিৎসাটা শুরু হয়ে যায়। একটা অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক থাকেন, একজন নিরাপত্তা কর্মী থাকেন এবং একজন ড্রাইভার থাকেন। তো এই যে অ্যাম্বুলেন্স সার্ভিসটা, এটা যদি আমাদের সারা দেশে ডেভেলপ করা যেত, যেখানে প্যারামেডিকরা প্রথমেই আপনার হচ্ছে লাইফ সাপোর্টটা শুরু করে দেয়, যখন আপনার হার্ট কমপ্লিটলি কাজ করছে না, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্রথম 2-1 মিনিটই কিন্তু গোল্ডেন মিনিট। এই গোল্ডেন মিনিটের সময় আপনি যদি সিপিআরটা স্টার্ট করতে পারেন, অর্থাৎ হার্টকে পাম্প করে সারা শরীরে ব্লাডটাকে
আপনি চালু করে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক মানুষ বেঁচে যায়। সেই জন্য সাধারণ মানুষের সবাইকে আমাদের সিপিআর শেখাতে হবে, এবং আমাদের চিকিৎসকদেরও অ্যাডভান্স লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট যেগুলো এটিএলএস, এসিএলএস, এগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে অ্যাডপ্ট করতে হবে। জি, মেডিকেল ইমার্জেন্সির মধ্যে একটি ধরনের সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে হঠাৎ করে রাস্তায় বা ঘরে কারো খিঁচুনি শুরু হয়ে গেল, এবং যখন এই অবস্থাটি হয় স্বাভাবিক সবাই ভয় পেয়ে যায় এবং কি করতে হবে বুঝে না। অনেকে পানি পান করানোর চেষ্টা করে বা মুখের সামনে কিছু একটা ধরার চেষ্টা করে, হাত পা সোজা করে দেওয়ার চেষ্টা করে, মাসাজ করে, ইত্যাদি অনেক ধরনের ব্যবস্থা করে, কিন্তু তাতে রোগীর খুব একটা হয়তো দেখা যায় উপকার হচ্ছে না বা রোগী সুস্থ হচ্ছে না। কেন হচ্ছে না এবং আসলে কি করা উচিত ওই সময়? আপনি ঠিকই বলেছেন, এই পরিস্থিতিটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এমনকি বাসে, লঞ্চে, ট্রেনেও কিন্তু এই রকম পরিস্থিতি আমরা ফেস করি। এক্ষেত্রে দুটি জিনিস হয়। এটি হতে পারে এপিলেপসি নামে একটা রোগের কারণে, যেটাকে আমরা বাংলায় বলি খিঁচুনি। তো এই খিঁচুনিটি হয়তো যে রোগীটির হচ্ছে সেটি এবার প্রথমবার খিঁচুনি হতে পারে, অথবা সে আগে থেকেই খিঁচুনির রোগী, কিন্তু তার ওষুধ সে খাচ্ছে এরকম অবস্থায়ও হতে পারে, ওষুধ খাচ্ছে না এরকম অবস্থায়ও হতে পারে। তো সাধারণত খিঁচুনির রোগী যারা ডায়াগনোসড, অর্থাৎ যারা অলরেডি এপিলেপসি আছে জানেন, তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি সবসময় তাদের পকেটে একটি কার্ড রাখার জন্য, যেটিতে মানে লেখা থাকবে যে খিঁচুনি তার আছে এবং কি করতে হবে। আর যাদের প্রথম খিঁচুনি হচ্ছে, এখন হয়তো আমরা যারা আশেপাশে আছি সাধারণ মানুষ, তারা কি করব? তারা এই যে পানি খাওয়ানো বা এগুলো করে আরও তার শ্বাসনালীতে জটিলতা তৈরি করতে পারেন, এবং পানিটি শ্বাসনালীতে যে জটিলতা হতে পারে, এই ধরনের জটিলতা হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটি করব, পেশেন্টকে রিকভারি পজিশনে তাকে কাত করে দিব এক সাইডে, কাত করে দিয়ে কাত করে দিয়ে এক পা যেভাবে আমরা কোলবালিশের উপরে পা দিই, এভাবে এক সাইডে কাত করে দিলে তার যে কোনো সেক্রেশন বা কোনো কিছু যদি আসে সেটা গলার মধ্যে যাবে না, এবং তার যে গলাটাকে, মাথাটাকে ধরে একটু হেডটাকে একটু এক্সটেন্ড করে দিতে হবে, যাতে শ্বাসনালীটা সুন্দরভাবে সে শ্বাস নিতে পারে। এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ একটি স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে তাকে পৌঁছে দিতে হবে। আমরা সাধারণত ডায়াজিপাম বা এরকম মেডিকেশন দিয়ে সাধারণত তার প্রথম লোরাজিপাম, ডায়াজিপাম এগুলো দিয়ে আমরা সাধারণত চিকিৎসাটা করে থাকি, কিন্তু সেটি কোনো মেডিকেল পার্সন ছাড়া আসলে দিতে পারবেন না। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে পার রেক্টাল অর্থাৎ পায়খানার রাস্তায় আমরা সাধারণত ডায়াজিপাম ওষুধটি দিয়ে এই চিকিৎসাটা করে থাকি। প্রাথমিক যে খিঁচুনিটা সেটা আমরা কন্ট্রোল করি। তো এই জন্যও কিন্তু আপনাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। তার আগ পর্যন্ত আমরা যেটা বললাম যে তাকে একটা রিকভারি পজিশনে নিয়ে যাওয়া এবং আশেপাশ থেকে তাকে বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে নেওয়া। যদি কোনো আগুন, পানি অথবা কোনো ধারালো কিছু অথবা কোনো হয়তো কোনো লোহার কোনো কিছুর সাথে সে আঘাত খাবে, এই জায়গাগুলো থেকে তাকে সরিয়ে একটা পরিষ্কার ভালো জায়গায় নিয়ে তারপরে তাকে স্থানান্তর করতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, তাকে হাসপাতালে নিয়ে বাকি চিকিৎসাটা করাতে হবে। তো এই যে এরকম সময় অনেকে দেখা যায় যে মুখের ভিতর চামচ দিয়ে দিচ্ছে বা হাত পা সোজা করছে, না, এটা খুবই ডেঞ্জারাস। আপনি চামচ, কাঠি কোনো কিছুই দিবেন না, কেননা তাতে হবে কি, তার দাঁতের মধ্যে পড়ে দাঁত ভেঙে যাওয়ার চান্স থাকবে, জিহ্বা কেটে যাওয়ার চান্স থাকবে। বরং আপনি একটা জিনিস চেষ্টা করে দেখতে পারেন যে শুকনা কাপড় দিয়ে, হাতের মধ্যে শুকনা কাপড় জড়িয়ে যদি মুখটাকে, যদি জিহ্বা কামড়ের মধ্যে পড়ে যায়, তাহলে দুই হাত দিয়ে মুখটাকে, দুই দাঁতকে একটু সরিয়ে দিয়ে জিভটাকে শুধুমাত্র ভেতরে দিয়ে দেওয়া যায় কিনা। এবং এক্ষেত্রে আরেকটি ভয় থাকে, টাং ফল ব্যাকের একটা চান্স থাকে, যাতে শ্বাস বন্ধ হয়ে যায়। সেই জন্য এই রিকভারি পজিশনে কিন্তু টাংটা ফল ব্যাক করে শ্বাসনালীটাকে বন্ধ করবে না। আচ্ছা, তো এই ক্ষেত্রে তো চিকিৎসা মনে হচ্ছে সহজ, কিন্তু ওই সময়টা মানুষজনের যে মানুষ ভয় খুব পাওয়াটা, আতঙ্কিত সেই হয়ে যায়। আতঙ্কতা, প্রথম থেকেই কথাই সমস্যা। হচ্ছে যে আতঙ্কিত হওয়া যাবে না। আতঙ্ক কিন্তু আপনাকে কোনো সাহায্য করবে না। আপনি মাথাটাকে যত ঠান্ডা রাখবেন তত এই কাজগুলোকে আপনি এগিয়ে নিতে পারবেন। একসাথে অনেক মানুষ জড়ো না হয়ে একটু বাতাসের জায়গা করে দিবেন। 2-4 জন যারা এর মধ্যে যদি কোনো, আপনি মেডিকেল অ্যাটেনশন সিক করবেন, এখন দেখবেন যে সব জায়গায় কেউ না কেউ ডাক্তার থাকে। সেই জন্য আপনি চেষ্টা করবেন, যেমন বিমানে উঠলে দেখবেন যে আগে ওরা অ্যানাউন্স করে যে কোনো ডাক্তার আছেন কিনা। তো সেই জন্য আশেপাশে যদি কোনো চিকিৎসক বা কোনো নার্স, ইভেন যদি কোনো প্যারামেডিকও থাকে, দে ক্যান হেল্প। আর যদি না হয় তাহলে আপনি নিজেই রিকভারি পজিশন করে দিন এবং নিকটস্থ হাসপাতালে পৌঁছে দিন। জি, অবশ্যই সুন্দরভাবে আপনি বলেছেন। তো
পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে জ্বরের পরবর্তী সময় এরকম হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে যাচ্ছে, জি। ওই সময় স্বাভাবিকভাবে অভিভাবকরা খুব ভয় পেয়ে যান। হ্যাঁ, এটাতে ভয় পাবেন না। প্রথম কথাই হলো বাচ্চার জ্বরের সাথে খিঁচুনি হতে পারে, এটাকে ফেব্রাইল সিজার বলে, এবং প্রচুর বাচ্চা এটাতে সাধারণত সাফার করে, এবং 5 বছরের পরে সাধারণত এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু এই 5 বছর পরে যদি আপনার বাচ্চার প্রথমবার এরকম খিঁচুনি হয়, তাকে অবশ্যই এই রিকভারি পজিশনেই নিয়ে যাবেন এবং দ্রুত তাকে আপনার নিকটস্থ হাসপাতালে নিতে হবে। আরেকটি বিষয় আছে, প্যারাসিটামল কিন্তু এই প্যারাসিটামল সাধারণত আমরা অনেকের ধারণা আছে প্যারাসিটামল খাওয়াই দিলে এই কনভালশন বা এই খিঁচুনিটা ভালো হয়ে যাবে, কিন্তু আসলে প্যারাসিটামল জ্বর কমাবে, কিন্তু এই খিঁচুনিটা কিন্তু আসলে কমাবে না। সেজন্য নিকটস্থ হাসপাতালে আপনাকে নিতে হবে বাচ্চাকে, এবং সেখানে যেয়ে তারপরে আপনার বাকি চিকিৎসাটা হবে। আমরা সাধারণত পায়খানার রাস্তায় একটু বেনজোডাইজিপিন দিলে এটা ভালো হয়ে যায়, কিন্তু এটা অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে। জি, ধন্যবাদ। পেটের ব্যথা হলে আপনি বেশ কিছু কথা বলেছিলেন পেটের সমস্যার ক্ষেত্রে, তাহলে কি করতে হবে? আচ্ছা, পেটের ব্যথার অ্যাকিউট ইমার্জেন্সির মধ্যে আমরা যেগুলো দেখি সাধারণত, তার মধ্যে একটা হতে পারে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের মানে অ্যাকিউট ইনফেকশন। আরেকটা হতে পারে যে আপনার গল ব্লাডারের অ্যাকিউট ইনফেকশন, যেটাকে আমরা অ্যাকিউট কোলিসিস্টাইটিস বলি। তো এই দুইটা জায়গাতেই কিন্তু আসলে পেশেন্টের মানে এটা কিন্তু বেশ কঠিন রোগ, এবং এতে কিন্তু পেশেন্টের মৃত্যু ঝুঁকি নাই একথা বলা যাবে না। সুতরাং আপনার উপর পেটে অথবা ডান দিকের পেটে যদি প্রচণ্ড ব্যথা হয়, যেটা আপনার নিরাময় হচ্ছে না, জ্বর আছে, বমি আছে, এরকম হলে অবশ্যই আপনার নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে, এবং এটা খুব দ্রুত করতে হবে। আপনি 1 দিন 2 দিন অপেক্ষা করলেন, তাতে কিন্তু এমন হয় আমরা গল ব্লাডারগুলোকে এমনভাবে পাই এটা গ্যাংগ্রিন হয়ে পচে ফেটে যায়। প্যানক্রিয়াসটাকে এমন অবস্থা পাই আমরা, এটা অনেক সময় অনেক ধরনের ধরন আছে, তো ধরেন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বা এরকম হলে পেশেন্ট কিন্তু অনেক সময় মারাও যায়। জি, ধন্যবাদ। আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বিষয় নিয়ে শেষে জানতে চাই, তা হচ্ছে এই যে ফ্যামিলি মেডিসিনের মধ্যে আসলে কি করণীয় এবং আমাদের রোগীরা কি করবে? আচ্ছা, ফ্যামিলি মেডিসিন হলো এই যে যতগুলো কথা আমরা বললাম, ফ্যামিলি মেডিসিনে আসলে ফ্যামিলি কথাটা এসছে এই জন্য যে আপনার পুরো পরিবারকে একসাথে সেবা দেওয়ার জন্য। ইটস লাইক এ প্যাকেজ। অর্থাৎ আপনার কোনো একজন, আপনি যে এখানে আছে, আমাদেরও একজন নির্দিষ্ট চিকিৎসক থাকা দরকার, যে আপনাকে বলবে যে আপনার এখন এই কাজটি করা উচিত, আপনার এখন এই ডাক্তারের কাছে যাওয়া উচিত, অথবা আপনার সবগুলো হিস্ট্রি তার কাছে থাকবে। আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার ব্লাড প্রেশার আছে কিনা, আপনার কোলেস্টেরলটা বেশি কিনা, এই জিনিসগুলোকে কন্ট্রোলে আনার জন্য কিছু ওষুধ আছে, যেগুলো কিন্তু এই যে স্ট্রোকের মতো যে ব্যাড কনসিকোয়েন্সেসগুলো, খারাপ রোগগুলো, এগুলোকে অনেকাংশে কমিয়ে দেয়। সেজন্য একজন ফ্যামিলি মেডিসিনের তত্ত্বাবধানে থাকবেন সবসময় বিশেষজ্ঞের, এবং সেখানে যেটা হবে আপনার স্বাস্থ্যের যত্নটা তিনি নেবেন। কখন আপনার ব্লাডের কোলেস্টেরলটা কমাতে হবে সেই জিনিসগুলো তো আপনি জানেন না, সেজন্য আপনার ফ্যামিলি মেডিসিন আপনার পুরো পরিবারের যত্নটা নেবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।